উনি এখানে সুপ্রিমো টাইটেলটাকে বড্ড এনজয় করেন। হ্যাঁ, উনি ভাবেন যে ওনার পার্টির যেমন উনি সুপ্রিমো, উনি পুরো বাংলারও সুপ্রিমো। কিন্তু সুপ্রিমো উনি তো নন। ওনার পাশে কিছু সাইকোফ্যান্স ঘুরছে, কিছু ইকো চেম্বার তৈরি করেছে, যারা দিদি আপনি যা বলেছেন দারুণ বলেছেন দিদি, দারুণ বলেছেন দিদি। হ্যাঁ, এই যে গান গাইলো একটা স্টেজে দেখছিলাম, হ্যাঁ, উল্টো পাল্টা গান, উল্টো পাল্টা মন্ত্র, কি মানে ভারতকে মানে বাংলাকে এত হাস্যস্কর জায়গায় আগে কেউ নিয়ে যেতে পারেনি। যদি সত্যি কালকে সরকার পরিবর্তন হয়, আমাদের মিম ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। এই যে এত, হ্যাঁ, এত ছেলে তার তার মিম বানিয়ে তার তার সব জিনিসগুলো প্রচার করে কিছু টাকা ফেসবুকের থেকে পাচ্ছে, এই পুরো ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। বিদায় ঘন্টা মানে ওটা আগেই বেজে গেছে। তৃণমূলের লোকজন জার্সি পরার জন্যই ভয় পাচ্ছে, খেলতে তো পরে। সামনে করা নাড়ছে বিধানসভা নির্বাচন। বাংলার বিধান কি হতে চলেছে সেই দিকে তাকিয়ে গোটা বঙ্গবাসী। আবার কি পরিবর্তনের জোয়ার আসতে চলেছে? এটাই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। আর সেই নিয়ে নানা রকম বিষয় সম্পর্কে আজকে আলোচনাতে তো থাকবো, তার সঙ্গেই আমরা দেখার, বোঝার এবং বিশ্লেষণ করার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের বিধান কোন দিকে যেতে পারে সেই বিষয়তেও। আর সঙ্গে রয়েছেন একাধারে তিনি লেখক এবং অবশ্যই গবেষকও বটে, পিনাকি স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিং মিডিয়ার পর্দায়। স্যার, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করার, পলিটিক্যাল ইস্যু তো আছেই, কিন্তু স্যার আপনার সম্পর্কে আমরা অনেক জেনেছি যে আপনি ভারতীয় মানে আমাদের সনাতন বেদ এবং এই সমস্ত বিষয় নিয়ে আপনার গবেষণা, বহুদিন ধরে আপনি এ বিষয়ে কাজ করছেন। আপনার রচিত বই রয়েছে এবং সেই বই রীতিমতো বিলেতে অত্যন্ত বিখ্যাত বিশ্ববিদ্যালয়তে সিলেবাস হিসেবেও পড়ানো হয়। স্যার, এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। আমার এই সনাতন ধর্মের চর্চা আজ থেকে প্রায় 25 বছর আগে শুরু হয়েছে, এবং এটা নিয়ে মানে তার আগের ইতিহাস হচ্ছে আমার বাবা, উনি আরএসএসের মতাদর্শের সাথে যুক্ত ছিলেন। তারপর আমিও খুব 93 থেকে বিজেপির সাথে যুক্ত। তো 96-এ যখন আদবানিজির রথযাত্রা হয়, তো আই ওয়াজ মানে লাকি এনাফ টু মিট হিম দেন। তো এনিওয়ে, তো তারপরে বিভিন্ন এতে আমার সনাতন ধর্মের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ বলো বা অন্য কিছু, যেটা আমাকে টেনে নিয়ে গেছে বারবার সনাতন ধর্মের দিকে। তো আমার কাছে কিছু বেসিক কোয়েশ্চেন ছিল যেটার আমি উত্তর খুঁজে পাচ্ছিলাম না। যে আমাদের হিন্দু সভ্যতা যদি এত অ্যাডভান্সড হয়, আমরা 700 বছর আগে মানে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের 700 বছর আগে থেকে আমরা চিনি খাচ্ছি, আমাদের মেটালার্জি, আমাদের অ্যাস্ট্রোনমি, আমাদের এই এত যদি আমাদের ডেভেলপমেন্ট হয়ে থাকে, তাহলে আমরা এত আজগুবি গল্প, যেটা পৌরাণিক গল্পতে, আমরা বিশ্বাস করি কেন? তো ফর এক্সাম্পল, যে হনুমানজি এক লাফে শ্রীলঙ্কা থেকে হিমালয় এলেন, পাহাড় নিয়ে ফিরে গেলেন, হ্যাঁ, এইটা আমরা মানে আজকালকার বাচ্চাকে বললেও সে বিশ্বাস করে না, কিন্তু আমরা সব বিশ্বাস করেছি এবং তাকে পুজো করি, তাই না? তাহলে কোথাও একটা গ্যাপ আছে। বা যদি ঋগ্বেদের দিকে দেখা যায়, যে সেখানে মন্ত্রের মানে ঋগের এর মধ্যে শুধু আমাকে বৃষ্টি দাও, সোমরস দাও, এই দাও, ওই দাও, আই লাভ, এই যদি তার কন্টেন্ট হয় ঋগ্বেদের, সেইটার বেসিসে উপনিষদের মতন হাইয়েস্ট ফর্ম অফ ফিলোসফি কি করে ডেভেলপ হতে পারে? তো এই বেসিক প্রশ্নগুলো আমার মধ্যে ছিল অনেক দিন ধরে। তো তার উত্তর আমি মানে পরবর্তীকালে ধরো 2001 সাল নাগাদ ওটা পেয়েছি। তো এবং তার থেকে তখন থেকেই চলছে আমার এই যাত্রা। তো এই 25 বছর ধরে এই নিয়ে রিসার্চ চলছে। তো এবং তার ফলস্বরূপ এই বইটা আমার, গড, সায়েন্স অ্যান্ড রিয়ালিটি, অডাসিটি অফ রিজন অ্যান্ড টেনাসিটি অফ ট্রুথ। তো এটা আজকে বহু বড় ইউনিভার্সিটি ইনক্লুডিং হার্ভার্ড, প্রিন্সটন এবং সব জায়গায় অ্যাজ এ রেফারেন্স বই ইউজ হয়, সিলেবাসে নয় অবভিয়াসলি, হ্যাঁ, অ্যাজ এ রেফারেন্স বই হয়। তো আমরা মানে আই এম ভেরি ফর্চুনেট, কারণ এই যে রিসার্চটা প্রতিটা ক্রিয়াভিত্তিক শব্দকে ভেঙে ভেঙে ঢোকা,
তো এটা অনেক টাইম টেকিং, মানে 10 বছর লেগেছে ওই একটা বই, 300 পাতার বই লিখতে। তো এছাড়াও আমার অন্য বই আছে, যেমন রবীন্দ্রনাথকে নিয়ে একটা বায়োফিকশন আছে যেটা ব্লুমসবেরি থেকে বেরিয়েছে। বা আমি লন্ডনে দুর্গাপুজো করতে যাই প্রতি বছর, তো আমার লন্ডনে আমার দুর্গাপুজোর ওপর একটা অনুবাদ, মানে আহ, মন্ত্র প্লাস তার অনুবাদ প্লাস তার মানে বা এবং ম্যানুয়াল হিসেবে যাতে ব্যবহার করা যায়, ঘরে ঘরে যাতে হিন্দু ধর্মের পুজোটা পৌঁছতে পারে নতুন জেনারেশনের লোকেদের জন্য, সেটা ভেবে লেখা। হুম। তো এই আর কি। এছাড়া আমার আরেকটা প্রজেক্ট আছে, পেট প্রজেক্ট, যেটাকে আমার মানে এটা আমার স্বপ্ন। সেটার নাম হচ্ছে উষা, ইউনিভার্সাল স্পিরিচুয়াল হিউম্যান অ্যাওয়েকনিং, এটার ফুল ফর্ম। তো আমরা একটা এআই ইঞ্জিন বানিয়েছি উইচ ইজ ট্রেন্ড অন সনাতন ধর্ম টেক্সট, মানে পুরাণ, বেদ, ইতিহাস আমাদের যা আছে সেটার ওপরে আমরা ট্রেন করে, তো যেটা অন্যান্য এআইতে যেটা অ্যাজ আ ইনফরমেশান আসে, আমাদের সেটা মানে সনাতন ধর্মের কনটেক্সটে ওটা অ্যাজ আ উইজডম আসে। তো এআইটার নাম হচ্ছে মহর্ষি এআই, সো মহর্ষি মহর্ষি বলছে আর কি। তো সেটা সে নিয়ে চলছে। হুম। স্যার, এই প্রসঙ্গেই পরের প্রশ্নের দিকে যাই। সেটা হচ্ছে, গীতা একদিকে বলে যে কর্মণ্যেবাধিকারস্য মা ফলেষু কদাচনম, আর স্বয়ং স্বামীজি বলে গিয়েছেন যে কর্মযোগ সব থেকে বড় যোগ, এর ব্যতীত উচ্চ যোগ আর হয় না। বর্তমান রাজ্যের অবস্থা, কর্মসংস্থান থেকে শুরু করে প্রশাসনিক কর্ম এবং সরকারি কর্মকাণ্ড আর কি, যদি গোটা বিষয়টা কি বলবেন? দেখো, আহ, সরকারি কর্ম, সরকারি কর্মের তো লিস্ট অনেক লম্বা। হ্যাঁ। তো সেখানে তো তাদের কর্ম এবং ফল দুটোই তারা মাঝে মধ্যে পায়। হ্যাঁ, কর্মটা করে, মাঝে মধ্যে তিহার আলিপুর ঘুরে, হ্যাঁ, ফলটাও পায়। মানে সেই ফলটা বেশি দীর্ঘস্থায়ী হয় না। আশা করা যায় যে আগামী দিনে নিশ্চয়ই সেটা দীর্ঘস্থায়ী ফলটাই তারা পাবে। আম, আর এখানের জন্য যারা করছে, মানে ইনফ্যাক্ট আমাদের মুখ্যমন্ত্রী নিজে ধর্নাতে বসেছেন। ওই শব্দটাকে যদি ভাঙো, সে তাকে ধরতে বারণ করছে, তাকে হ্যাঁ, তো তাকে ধরো না। হ্যাঁ, তো বলেছে আমি অনেক মানে পাপ করে ফেলেছি 15 বছর, কিন্তু আমায় ধরো না, আমি বসলাম এখানে। তো সেই জন্য আহ, এখন ভোটের সময় তিনি ক্যাম্পেনে, আগেরবার দেখেছি যে মানে সারা রাজ্য চষে ফেলেছেন, এখন তিনি শান্তিতে ধর্নায় বসে পড়েছেন। তো উনি জীবনে হোক যে একটা একটা যদি 3-4 দিন 5 দিন তার পুরো মিনিস্ট্রি লোকজন নিয়ে, তার মানে আমাদের পুরো এখানে কর্মকাণ্ড মানে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা পুরো কোল্যাপসড। হ্যাঁ, কত হাজার পুলিশ সেখানে এনগেজ, শুধু সে একটা নন ইস্যুকে ইস্যু করে দাঁড় করিয়ে সিম্প্যাথির জায়গাটা তৈরি করতে চাইছে। হুম। তো তো এটা তোমার শর্ট আনসার টু দ্যাট কোয়েশ্চেন, যে কর্ম এবং তার অবস্থা, যদি তা সে সিরিয়াস হতো, এই হাজার হাজার মৌ সই হচ্ছে আমাদের বিজিবিএসে, আর সেটার ফলস্বরূপ 6,000-এর ওপর কোম্পানি আমাদের স্টেট ছেড়ে চলে গেছে। তো এটা হচ্ছে আউটপুট। 26,000 শিক্ষক আজকে বেকার। 26,000 শিক্ষক বেকার। দেখো, 26,000 শিক্ষক বেকারটা খুব অ্যাপারেন্ট, এটা সবাই জানি নাম্বারটা। কত লোক মানে ল্যাটেন্টলি বেকার, মানে তার হয়তো 25-30 হাজার 50,000 টাকা রোজগার করা উচিত, সে আজকে 10-15 হাজার টাকার কাজ পেলেও করে নিচ্ছে। সে তাকে কিন্তু বেকার ধরছি না, তার কিন্তু পোটেনশিয়ালের যে মূল্য সে পায় না। তো সেটাও এক রকমের বেকারত্ব। এবং সেই সংখ্যাটা যদি ধরা হয়, আমার মনে হয় পুরো স্টেটের এটাই মানে 90% লোকই তার কর্মসংস্থান মানে মূল্য পায় না কর্মের। তো সেটা খুব বড় সমস্যা এখানে। স্যার, ধর্নার কথা বলছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন এসআইআর এর বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন। যদিও এই ধর্নার মাধ্যমেই তিনি মুখ্যমন্ত্রিত্ব লাভ করেছিলেন, যদি আমি ব্যাক টু সিঙ্গুর, নন্দীগ্রাম ওই দিকটাতে যদি যাই, তো সেই সময় থেকে আজও তার কাছে ধর্না একটা অন্যতম প্রধান অস্ত্র বলা যেতে পারে। তিনি নাকি আবার আন্দোলন করবেন, কি বিষয় না এই গ্যাসের যে লাগাতার মূল্যবৃদ্ধি, তার জন্য কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গোটা বিষয়টি করছে, তাদের ছন্ন ছাড়ার অবস্থা, তাদের কোনো রকম
এমনকি মুখ্যমন্ত্রী বলেছেন তাদের কাছে কোনো প্ল্যান নেই, মানে কেন্দ্রের কাছে কোনো প্ল্যান নেই যে যুদ্ধ লেগেছে মধ্যপ্রাচ্যে, এই মুহূর্তে গ্যাসের জন্য কি করা উচিত না উচিত, কিছু না ভেবে মধ্যবিত্তের এবং নিম্নবিত্তের হেঁসেলে আগুন লাগানোর জন্য উনি এ কাজ করছেন। কি বলবেন? দেখুন, উনি এইটাকে ইস্যু করছেন তার কারণ উনি জানেন এইটাতে লোকেরা আকৃষ্ট হবে। হ্যাঁ, এটা একটা ইজি সেলিং আইটেম যে ১০০ টাকা কেন গ্যাসের দাম বাড়লো, বা ৬০ টাকা মনে হয় কত, হ্যাঁ ৬০ টাকা কেন বাড়লো। এই ৬০ টাকা বাড়লো বলে আজকে মানে বিক্ষোভ হতে পারে, এই যে আইডিয়াটা, তার কারণ মানুষের কাছে ৬০ টাকা মাসে ডিসপোজেবল ইনকাম নেই এক্সট্রা। আজকে যদি কারোর ৬,০০০ টাকা, মানে যে লোক আজকে রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচা করে, সে ৬০ টাকা গ্যাসের জন্য দিতে পারে। হ্যাঁ, আর এটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট, যেটাতে বেসিক্যালি উনি বলতে চাইছেন আমাদের কাছে ৬০ টাকার ডিসপোজেবল মানি নেই পার মান্থ, সেই জন্য পার ফ্যামিলি, হ্যাঁ পার মান্থ পার ফ্যামিলি নেই, সেই জন্য এটা একটা ইস্যু, এবং সেটাকে সে ক্যাপিটালাইজ করতে চাইছে, উইচ ইন টার্ন ইজ আ ফেলিয়ার, আর রিফ্লেকশন অন হার। আজকে দিল্লিতে বেড়েছে, মুম্বাইতে, সারা দেশ জুড়ে বেড়েছে, সেখানে কিন্তু আন্দোলন নেই। এখানে উনি এই আহ, এত লোককে মানে কি বলবো ডিপেন্ডেন্ট করে নিয়েছে। তুমি যদি দেখো যে ১,৫০০ টাকা যে পায়, তার জন্য ৬০ টাকাটা একটা ইম্পর্টেন্ট অ্যামাউন্ট, তাই না? তার দিনে ৫০ টাকা রোজগার, সেখান থেকে একদিনের রোজগার তার মানে চলে গেল। তার হিসেবটা তো ওই ১,৫০০ নিয়ে, তার হিসেবটা তো ১৫, ২০, ২৫ হাজার টাকা একজনের রোজগার করা উচিত, সেটা নিয়ে নয়। তো সেইটাকে মাথায় রেখে ইট ইজ আ ফেলিয়ার, উনি যে ধর্নাটা করছেন না জেনে করছেন, এবং এটার ফল তার উল্টো হবে, কারণ আমরা সবার কাছে গিয়ে এটা বোঝাতে পারবো যে ৬০ টাকাও আমাদের কাছে নেই, আমাদের এই রাজ্যের এই অবস্থা। এটা হচ্ছে ১ নম্বর। দ্বিতীয় নম্বর, যুদ্ধ লাগাতে দ্য স্ট্রেট অফ হারমেসে, যেখান দিয়ে 90% আমাদের ফুয়েল এনার্জি সাপ্লাই হয়, সেটা চোখ হয়ে আছে। ঠিক আছে, আমাদের জাহাজ ইনফ্যাক্ট ওটার বাইরে দাঁড়িয়ে আছে, ওখানে ল্যান্ডমাইন মানে সি মাইন্স অ্যান্ড অল লাগানো আছে, সো দে ক্যানট এন্টার। এবং ক্যানট এন্টার কেন, ধরো দাম দিয়েও যদি বেশি দাম দিয়েও কেনে, এবং ভারত সরকার যদি সাবসিডাইজ করে, সেইখানে একটা জাহাজের যে তেল আসে, সেটার যে ইন্স্যুরেন্স থাকে না, সেই ইন্স্যুরেন্সটা 500 to 1,000% বেড়ে যাবে। হ্যাঁ, এক লিটার মানে ১ কেজি তুমি মানে এলপিজি যেটা আনার খরচার ইন্স্যুরেন্স কস্ট, ওটা 1,000 টাইমস বেড়ে যাবে। তো সেইখানে দাঁড়িয়ে ভারত সরকার অল্টারনেটিভ ওয়েতে জিনিসটা প্রায়োরিটাইজ করছে। এক হচ্ছে যে ডোমেস্টিক কনজামশনটাকে বলেছে এটা আনইম্প্যাক্টেড থাকবে। হুম, আমাদের এতদিনে ২০ দিনের একটা লিড টাইম ছিল গ্যাস বুক করা এবং পাওয়ার মধ্যে, সেটা এখন ২৫ দিন হয়েছে। তো আমরা আমরা তো মানে গ্লোবাল ইভেন্টসের থেকে মানে বিচ্ছিন্ন কোনো ইয়ে নয়, দেশ নয়, বা বাংলা কোনো বিচ্ছিন্ন নয়, তো সব ইম্প্যাক্ট আসবে। তো আমাদেরও কিছু ডিসিপ্লিন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, গ্যাসের কনজামশনের ব্যাপারে ভাবার দরকার আছে। আরেকটা যেটা হয়েছে যে গ্যাসের এই ডোমেস্টিক এলপিজি, এটার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ২২ টাকা পায়, জিএসটি বাবদ। আর তার এগেনস্টে প্রায় ২০০ টাকা পায়, যেটা কমার্শিয়াল গ্যাস। মানে যে গ্যাস সিলিন্ডারটা নিয়ে আজকে রাস্তায় দাঁড়িয়ে একটা লোক চাউমিন এগ রোল বানাবে, তার কাছে কিন্তু দামটা বেড়ে গেল অনেকটা বেশি। তো সেখানে স্টেট গভর্নমেন্টেরও একটা দায়িত্ব থাকে টু স্টেপ ইন অ্যান্ড সার্ভ। তার যে চপ শিল্পকেও যদি তাকে এখন বাঁচাতে হয়, সেটাও তো গ্যাস দিয়ে চলছে। হ্যাঁ, তো সেইখানেও তাকে ওই ভর্তুকির কিছুটা তাকেও স্টেপ ইন করা উচিত। এটা অ্যাজ আ গভর্নমেন্ট তার একটা ডিরেকশন থাকা উচিত। আর তৃতীয় হচ্ছে অল্টারনেটিভ চ্যানেল থেকে তেল মানে এই গ্যাস আসছে, যেমন রাশিয়ার গ্যাসের সাপ্লাইটা রেড সি রুট দিয়ে আসছে, হারমিজটাকে বাইপাস করে। আর ইমিডিয়েট একটা ক্রাইসিস হয়েছে, আর ইন্ডিয়ারও 25% গ্যাস ইন্টারনাল প্রোডাকশন বাড়িয়ে ফেলেছে। তো আগামী দিনে এটা ইট উইল ইজ আউট। হ্যাঁ, ইট উইল ইজ আউট। এটা দ্যাট ইজ হোয়াট আই মানে হোয়াট আই থিঙ্ক।
স্যার এবারে একটু এসআইআর প্রসঙ্গে আসা যাক। যেই এসআইআর নিয়ে এত লম্ফঝম্প, যেই এসআইআর নিয়ে শুরু থেকেই বিএলওদের নিয়ে মুখ্যমন্ত্রীর ইস্যু, এবং একের পর এক তিনি ঘোষণা করে দিলেন যে যদি একজনও বৈধ ভোটারের নাম কাটা যায় তাহলে উনি কি করে বসবেন। তো সেই এসআইআর হলো, আমরা দেখতে পাচ্ছি তার যে লিস্ট বেরিয়ে গেল সেটাও হলো, এবং বিশেষত জ্ঞানেশ কুমার তিনি এসে সরাসরি বললেন, ঘোষণা করলেন যে এবার বাংলায় ভোট হবে, সেখানে কোনো রকমের ভোট হিংসা বা ভোট পরবর্তী হিংসার কোনো স্থান নেই, 100% শান্তিপূর্ণভাবে ভোট তিনি করার জন্য বদ্ধপরিকর। কিন্তু সেই জ্ঞানেশ কুমারকেই তৃণমূলেরই একদল সমর্থক বা কর্মী, যাই বলি না কেন, তারা কালো পতাকা দেখালেন। তো সেই কালো পতাকা খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় কালীঘাটে দেখানো হলো। কালীঘাট মন্দিরে তিনি পুজো দিতে যাওয়ার সময় থেকে শুরু করে তিনি মানে আসা থেকে ফেরা পর্যন্ত, তো সেখানেও কি মুখ্যমন্ত্রীর প্রশাসন ব্যর্থ? যে মুখ্য নির্বাচন আধিকারিক তিনি এসেছেন আমাদের বাংলায়, রাষ্ট্রপতির কথা তো ছেড়েই দিলাম, তার যে পরিমাণ অবমাননা হয়েছে সে প্রসঙ্গে নাই গিয়ে, কলকাতাতে জ্ঞানেশ কুমার এসেছেন, সেখানেও তার ন্যূনতম নিরাপত্তাটুকু বজায় রাখার জন্য ব্যর্থ প্রশাসন। দেখুন, ওনার একটা সিস্টেমেটিক ব্যাপার আছে। উনি প্রথম কথা, আমার মনে হয় না উনি ভাবেন পশ্চিমবঙ্গটা ভারতের একটা অঙ্গ। উনি এখানে সুপ্রিমো টাইটেলটাকে বড্ড এনজয় করেন। হ্যাঁ, উনি ভাবেন যে ওনার পার্টির যেমন উনি সুপ্রিমো, উনি পুরো বাংলারও সুপ্রিমো। কিন্তু সুপ্রিমো উনি তো নন। ওনার পাশে কিছু সাইকোফ্যান্স ঘুরছে, কিছু ইকো চেম্বার তৈরি করেছে, যারা দিদি আপনি যা বলেছেন দারুণ বলেছেন দিদি, দারুণ বলেছেন দিদি। হ্যাঁ, এই যে গান গাইলো একটা স্টেজে দেখছিলাম, হ্যাঁ, উল্টো পাল্টা গান, উল্টো পাল্টা মন্ত্র, কি মানে ভারতকে মানে বাংলাকে এত হাস্যস্কর জায়গায় আগে কেউ নিয়ে যেতে পারেনি। মানে উনি যদি সত্যি কালকে সরকার পরিবর্তন হয়, আমাদের মিম ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। এই যে এত, হ্যাঁ, এত ছেলে তার তার মিম বানিয়ে তার তার সব জিনিসগুলো প্রচার করে কিছু টাকা ফেসবুকের থেকে পাচ্ছে, এই পুরো ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। এছাড়া তো আমি ওনার চলে যাওয়ার পরে কোনো মানে গ্যাপ হবে বলে মনে হয় না। আর কামিং ব্যাক টু ইয়োর এসআইআর কোয়েশ্চেন, এসআইআর ইজ আ স্ট্যান্ডার্ড প্রসিজিওর ফর এনি ডেমোক্রেসি। সেটার বিরোধিতা করলেন উনি একটা আতঙ্ক থেকে, যে আতঙ্ক করে যে আমার সব ভোট ব্যাংক চলে যাবে, এই করে যাবে। তো তারপরে এখন এবং সেই জন্য কত কত কোটি টাকা দিয়ে বড় বড় উকিল দিয়ে আমার সুপ্রিম কোর্টে, মানে তৃণমূলের মতন বা এত সুপ্রিম কোর্টে নিজের গভর্নমেন্টে থেকে কেস করে এরকম পাওয়া যায় না। হ্যাঁ, নিজেও গেলেন, হ্যাঁ। তো সেটা তো আর কি বলবো, যাই হোক। তো উনি না ওনার তো এসআইআর এর ব্যাপারটা ইটস আ নর্মাল ডেমোক্রেটিক প্রসেস। নর্মাল ডেমোক্রেটিক প্রসেসের প্রতিটা জায়গায় তিনি হস্তক্ষেপ করেন। সেরম জ্ঞানেশ কুমারের ধরুন সেফটি সিকিউরিটি বা প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার যখন আসেন তাদের প্রতি, তারা অবভিয়াসলি হতে পারে অন্য পার্টির, বাট তাদের তো সেই কনস্টিটিউশনাল পজিশনটার ভ্যালু দিতে হবে। বা প্রেসিডেন্ট এলেন, হ্যাঁ, প্রেসিডেন্টের সাথে যা দুর্ব্যবহার করলেন, এই সিভি আনন্দ বোস আমাদের গভর্নর তখন যখন ছিলেন, তখন তো প্রতিদিনই কিছু না কিছু, মানে ওনার মানে উনি এরকম পর্যন্ত ভাষণ দিয়েছেন যে ওরে বাবা, ওনার কাছে তো আমার যেতে ভয় লাগে, জানি না কি করে দেবে। হ্যাঁ, মানে একটা সিএম হয়ে কি করে এইসব কথা বলতে পারে। হ্যাঁ, আর এখন চলে যাওয়ার সময় যাই হোক, তার অন্য ভার্সন। তো এসআইআর এর কোয়েশ্চেন, এসআইআর যেটা হওয়ার সেটা হয়েছে। আরও শৃঙ্খলা মানে আরও সুষ্ঠুভাবে হতে পারত যদি উনি ইন্টারফেয়ার না করতেন। হ্যাঁ, ওনার এই ভয় থেকে এই কাজগুলো করছেন। আর যে কোনো কাজই ভয় থেকে হলে সেটা ভুল হয়। হ্যাঁ, এটা আমাদের গীতারই কথা, ভয়ের থেকে কাজ যে হয় সেটা ভুল হয়। তো ওনার সেই ভুলটা হয়েছে। আজকে যে যারা আছে, যারা সত্যিকারের নাগরিক, যারা সত্যিকারের এখানকার ভোটার, তারা থাকছে, আর যারা নেই তারা নেই,
আমরা কেন অ্যালাউ করব যে আমাদের মৃত ভোটাররা ভোট দিয়ে চলে যাবে? শ্রমিকদা যেটা বলেছেন যে এই দেখলাম আমার একটু আগে গেলেই আমার বাবা মার সাথে দেখা হয়ে যেত। ওনার মতো তো অত মানে রসিকভাবে সবাই বলতে পারবেন না, তবে উনি বলেছেন ইস একটু আধ ঘন্টা আগে এলেই আমার বাবা মার সাথে দেখা হয়ে যেত দেখ। তো এনিওয়ে, তো দেখুন সুষ্ঠু প্রসেসটাকে মানে অবস্ট্রাক্ট করে উনি একটা কিয়স তৈরি করেন। হ্যাঁ, এবং সবসময় ভিকটিম কার্ড খেলার চেষ্টা। তো দিল্লিতে চলে গেলেন, হ্যাঁ আমি ঘরের শাড়ি পরে এসেছি, মানে মানে হাউ ডাজ ইট ম্যাটার, হাউ ডাজ ইট ম্যাটার? এনিওয়ে, স্যার এবারে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীজি তিনি পুনরায় আসছেন। ব্রিগেডে তার জনসভা। এই মুহূর্তে দাঁড়িয়েও প্রস্তুতি পর্বে যে বিপুল সাড়া পাওয়া গিয়েছে, আশা করা যাচ্ছে কয়েক লাখ আ মানুষের সমাগম হবে সেই ব্রিগেডের জনসভায়। এর আগেও তিনি সিঙ্গুর থেকে, যেখান থেকে বাংলার পরিবর্তনের আর কি কথার কথা বলতে পারি যে জন্মভূমি, সেই সিঙ্গুরে তিনি এসেছেন। সেই সিঙ্গুরবাসীকে তিনি আশ্বস্ত করেছেন, এবার বাংলায় সত্যি, সত্যি ট্রু পরিবর্তন একদম মানে কি বলবো? একদম বলা যেতে পারে যে সত্যিকারের পরিবর্তন আসবে সব দিক থেকে। ব্রিগেডেও তিনি কি বার্তা দেন সেদিকে তাকিয়ে গোটা বাংলা। তো কতটা আশাবাদী? খুবই আশাবাদী, কারণ 15 বছর আগে আহ, পরিবর্তনের নামে পরিহাস হয়েছিল। আমরা আহ, বদলা নয় বদল চাই, এইসব ডাক ছিল, এবং আমরাও সেই সময় 11 সালে ওনাকে বিশ্বাস করেছিলাম, মাননীয়াকে। কিন্তু তারপরের যে ঘটনাক্রম চলল, হ্যাঁ একটা বেপরোয়া বেলাগাম একটা সিন্ডিকেট রাজ, করাপশন অ্যান্ড অল অফ দ্যাট, আর রিপিট করে লাভ নেই। তো তারপরে মানে এখন সোজা মানে কি হয় না, আম, সোজা হয়ে দাঁড়িয়ে থাকাটাই একটা পরিবর্তন। হ্যাঁ, কারণ আমরা একদম শুয়েই পড়েছি। হ্যাঁ, তো আমাদের এত ফিসকাল ডেফিসিট, হ্যাঁ, তো ইন্ডাস্ট্রি নেই। আমরা যদি বেসিক নর্মালটা করি সেটাই একটা হিউজ পরিবর্তন। হ্যাঁ, আর বিজেপিকে যদি আমরা অন্য রাজ্যের কনটেক্সটে ইভ্যালুয়েট করার চেষ্টা করি, যে লেভেল অফ গ্রোথ, ইন্ডাস্ট্রি, গভর্নেন্স, স্বচ্ছতা এবং করাপশন ফ্রি মেজর স্ক্যাম আমরা লাস্ট 15 বছরে বিজেপির শুনিনি। হ্যাঁ, আগামী দিনে কি হবে না, কারণ সেটা মোদিজির নিজস্ব একটা গ্যারেন্টি আছে। হুম, তো সেইগুলোকে তো আমাদের মানতে হবে যে ভাই, বাকি 20টা রাজ্য লোক যে বোকা নয়। হ্যাঁ, তারা যে সরকারকে একবার নয় একাধিকবার করে সব জায়গায় নিয়ে আসছে। প্রথমবার একবার এনেছে, পরের বার চেঞ্জ করে দিয়ে কংগ্রেসকে এনেছে বা অন্যকে এনেছে সেটা নয়। হ্যাঁ, একাধিকবার তাদের নিয়ে আসছে। আমি নিয়ে কিছুদিন আগে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এবং মহারাষ্ট্র গেছিলাম বাই রোড। হ্যাঁ, অলমোস্ট 5000 কিলোমিটার্স। মানে ওখানে যে গ্রামের রাস্তা থেকে শুরু করে আহ, একদম সাধারণ জায়গার যে লেভেলের অর্গানাইজড ওরা দেখছি। হ্যাঁ, এবং আহ, সবাই অত্যন্ত ওয়েল, মানে একটা পতাকা দেখতে পাই না। এই যে আমি গুজরাটে গেলাম কিছুদিন আগে, আহমেদাবাদে একটা মোদিজির পতাকা নেই, একটা অমিত শাহর পতাকা নেই, একটা বিজেপির পতাকা নেই। আর এইখানটা পুরো একটা মানে ব্যানার, হোর্ডিং, পতাকা দিয়ে একটা ভিজুয়াল নিউসেন্স তৈরি করে ফেলেছে শহরটাকে। আমাদের তো মানে এই ওই হোর্ডিংগুলো সরিয়ে দিলেই একটা পরিবর্তন। হ্যাঁ, মানে বড় বড় কিছু করতে হবে না ভাই, আগে শহরটাকে দৃষ্টি দূষণ মুক্ত করো। হুম, আর এমনি দূষণ তো নেই আমাদের, কারণ কলকারখানা নেই, তাই না? এমনি দূষণের কোনো রাস্তা নেই। রচনা বন্দ্যোপাধ্যায়ের ধোঁয়া ধোঁয়া দেখা যায় না সত্যি। হ্যাঁ, মানে সেটা এখন এখানে ধোঁয়ার তোমার দেখা যায় ওই কি বলে না, হুক্কা বার ছাড়া আর কোথাও দেখা যায় না। হুক্কা বারে যত ধোঁয়া, এছাড়া সারা বাংলায় কোনো ধোঁয়া নেই। তো আর দিদি যখন ধোঁয়া তোলেন তখন। হুম, হুম, তো স্যার কি মনে করছেন যে মোদিজির আগমন এর সঙ্গে সঙ্গেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে? হ্যাঁ, মানে ওনার শেলফ লাইফ প্রথম থেকেই অনেক কম ছিল।
একটা প্রোডাক্ট থাকে না যে শেলফ লাইফ অনেক কম। উনি ধরুন যখন এসছিলেন, বিজেপি যদি তখন সাপোর্টটা না থাকতো, উনি তো প্রথম কথা আসতেই পারতেন না। তো তখন আমরা ওনার ওপরে ভরসা করেছিলাম। তো উনি যখন দেখুন যে পার্টির কোনো আইডিওলজিক্যাল বেস নেই, হ্যাঁ, যে পার্টির যেমন বিজেপির ৫টা নিষ্ঠা বা এরকম যেসব আমরা ফিলোসফি নিয়ে চলে, হ্যাঁ, তাদের কোনো নিষ্ঠা মানে তাদের কোনো আইডিওলজিক্যাল বেস নেই, যেটা সিপিএমের আছে আইডিওলজিক্যাল, ওয়েদার আই এগ্রি অর ডিসএগ্রি দ্যাটস ডিফারেন্ট, কিন্তু তাদের আছে। কিন্তু তৃণমূলের তো নেই, ওদের তো আইডিওলজি খুব সিম্পল, যে জাস্ট মানে প্রতিটা মানুষ একটা কালেকশন এজেন্ট, হ্যাঁ। আর তো সেই রকম সিস্টেমে দাঁড়িয়ে বিদায় ঘন্টা মানে ওটা আগেই বেজে গেছে। আহ, এখন ছেলেরা ওই ক্লাসরুম থেকে ছুটে পালাচ্ছে, ঘন্টা তো আগে বাজে, তারপরে ছুটে পালায়। তো এখন মানে বাঙালি তার এই ওনার যে কয়েদখানা বাংলা থেকে ছুটে পালাচ্ছে, এবং বিজেপি এবং নরেন্দ্র মোদীজি এবং আমাদের স্টেট লিডারশিপ শ্রমিকদা এবং বাকিরা সেই রাস্তাটা তৈরি করছে। হুম। এই পর্যায়ে দাঁড়িয়ে পরিবর্তন কতটা প্রয়োজনীয় বা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাতে? পুরোটাই পরিবর্তন দরকার। ৬টা মেন জায়গায় পরিবর্তন দরকার। এক হচ্ছে মানুষের মধ্যে ভয়ের কালচার। আজকে যে আমি এইসব কথা বলছি, কালকে যে আমার ওপর ৪টে ছেলে এসে হামলা করবে না, বা একজন আমাদের যিনি প্রফেসর ছিলেন যে কার্টুন বানিয়ে তার কি অবস্থা হয়েছিল, আর এছাড়া আমাদের ধরুন শিক্ষা ব্যবস্থা টোটালি কোল্যাপসড, হ্যাঁ। নতুন কোনো কলেজ স্কুল তো ছেড়েই দিন, যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম দিয়ে টিচার সাপ্লাই, মানে মেধার যে যোগ্য সম্মান সেটা পাচ্ছে না। তারপরে মেডিকেল সিস্টেম টোটালি কোল্যাপসড। এখানে এক একটা মানে এগুলো তো আমি সেই আগে একজনকে বলছিলাম যে এখানকার যেসব গভর্নমেন্ট নার্সিংহোম বা এটা সব রেফারেল মেকানিজম হয়ে গেছে। মানে এখানে আসবো মানে পোস্ট বক্স অ্যাকচুয়ালি, যে জিপিওতে এলো, হ্যাঁ ঠিক আছে, উত্তরপাড়ায় পোস্ট অফিসে পাঠিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ। তো এইখানে আমরা যখনই এইসব রাজবাড়ি হসপিটাল বা অন্যান্য জায়গায় সরকারি ইয়েতে নিয়ে যাওয়া হয়, তারা কিছু করে না, শুধু রেফারেল, কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, ডাক্তার নেই। তো সেটা আরেকটা দিক, আরও ডিটেলসে যেতে পারি প্রতিটার, কিন্তু এরপরে হচ্ছে গিয়ে আমাদের কর্মসংস্থার ব্যাপার, কলকারখানা আগেই বলেছি। এই ৩টে যখন এক হয় না, মানুষের যে সেলফ কনফিডেন্স, যে আমি যে একটা শিরদাঁড়া সোজা করে থাকার মানুষ, আমি যে আমার বাঙালি সত্তাকে মজায় রাখবো, সেইটা যে আমি পারবো, সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। এবং তার ওপরে হচ্ছে ভয়ের একটা পরিবর্তন, হ্যাঁ, ভয়ের একটা বাতাবরণ, হ্যাঁ। তো সেইখানে আমাদের এইটা হচ্ছে কি না, কনভার্জেন্স অফ কোল্যাপস বলছি, আমি একটা বইও লিখেছি এটা নিয়ে, যে যেটা বেসিক্যালি বলে যে দ্য সিটিজেন্স চার্জশিট। আজকে যদি আমি অ্যাজ আ সিটিজেন হিসেবে এই গভর্নমেন্টের ওপর চার্জশিট লিখতে শুরু করি, তাহলে মানে কত যে ঘটনা বেরোবে তার কোনো হিসেব নেই আর কি, হ্যাঁ। সন্দেশখালি থেকে আরম্ভ করে অভয়ার ইনসিডেন্ট, এবং সবচেয়ে বড় কথা কি, যে জাস্টিস সিস্টেমটা নেই। আমি একটা ডেমোক্রেসি তো মেন, ডেমোক্রেসি ইজ আ ট্রাস্ট মেকানিজম, হ্যাঁ। আমি বিশ্বাস করি যে আমি যাকে পাঠাচ্ছি সে আমার হিতের কথা ভাববে। হুম। এখন সেই যে হিতের কথাটা ভাবছে না, তাদের যে হিতের ব্যাপারটা হচ্ছে 25-75, হ্যাঁ। তো সেইখানে দাঁড়িয়ে আমাদের জাস্টিস সিস্টেমটা টোটালি কোল্যাপস করে গেছে। আর জাস্টিস সিস্টেম যখন কোল্যাপস করে যায় না, তখন ওই মানুষ কি করে, ওই সব মানে আনফেয়ার মিনসের থ্রু দিয়ে, কারণ জানে যে আমি জাস্টিস পাইনি, আমি যদি অন্যায়টা করি তাহলে অন্যরা মানে আই ক্যান গেট অ্যাওয়ে উইথ দ্যাট। তো সেখানে দাঁড়িয়ে ও এই এই যে মানে কি বলে না,
আমি শব্দটা খুঁজে পাচ্ছি না, বেসিক্যালি দ্য সিন্ডিকেট সিস্টেম অফ ইনজাস্টিস, মানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে ইনজাস্টিস ডেলিভার করার জন্য। যেটা পুলিশ মানে পুরো পুরো টোটালি আন্ডার দ্য হোম মিনিস্ট্রি কোল্যাপস করে গেছে। সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে তৃণমূলের এককালের এজেন্ডা ছিল, বর্তমানেও আছে, সেটা হচ্ছে খেলা হবে। তো আপনি কি মনে করছেন, এবারে কি খেলা শেষ? খেলা তো হবে, খেলা হবে। ওনার পা না ভেঙে গেলে তো আগের বারও মানে পা ভেঙেও তো খেলা হয়েছে, তো তো সেটা ঠিকই খেলা হবে। আর এখানে খেলতে হবে না, মানে মানুষ যেভাবে আমরা রেসপন্স পাচ্ছি, হ্যাঁ বেসিক্যালি মানে তৃণমূলের লোকজন জার্সি পরার জন্যই ভয় পাচ্ছে, খেলতে তো পরে যে এই জার্সিটা পরে আবার নামবো মাঠে, হ্যাঁ সেটাতেই ভয় পাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে খেলা হবে, বাট ওয়ান সাইডেড হবে আনফর্চুনেটলি।